প্রেম করা মানেই লস। আর আজকে আমি আপনাদেরকে একদম হাতে কলমে প্রুফ করে দেখাবো যে স্ট্যাটিস্টিক্যালি আপনি যদি বিয়ের আগে প্রেম করেন এটা আপনার জন্য একটা বড় ধরনের ফাইন্যান্সিয়াল লস প্রজেক্ট। না 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 ভাই, এটা বলেন প্রেম করার চাইতে মুরগি পালা ভালো। বিজনেস একটা টার্ম আছে যেটার নাম হচ্ছে ROI, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যত টাকা খরচ করলেন তার এগেনস্টে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন। আমাদের এখানে ROI শুধু টাকা পয়সা না, সময়, এনার্জি এবং আরো অনেক কিছু। সো আমরা যে সময়, এনার্জি, অর্থ যেটা ব্যয় করছি সেই অনুপাতে কি আমরা সেই রকম রিটার্ন পাচ্ছি? লং স্টোরি শর্ট, পাই না। অ্যান্ড লেট মি এক্সপ্লেন ইউ ওয়াই। দেখেন, প্রেম করার উদ্দেশ্যটা কি হয়? যাতে করে আপনার পছন্দের মানুষের সাথে আপনার আলটিমেটলি বিয়ে হয়, রাইট? বাট আপনি কি জানেন যে অ্যাকর্ডিং টু ডেইলি মল বিয়ে হয় মাত্র 24% মানুষদের, বাকি 76 মানুষদের ব্রেকআপ হয়ে যায়। এবং এভারেজ রিলেশনশিপের ডিউরেশন হয় 2 বছর 9 মাস। শুধু তাই না, 2016 সালের সিডিসির একটা রিপোর্ট অনুযায়ী সুইসাইডের রেট 42% হয় জাস্ট বিকজ অফ রিলেশনশিপ প্রবলেমস। আরো ভয়ানক কথা শুনেন, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে 2021 সালে 18 বছরের নিচে শুধু লাভ অ্যাফেয়ারের কারণে সুইসাইডের সংখ্যা হয়েছে 1495। 2020 সালে অ্যাটলান্টিসে প্রকাশিত একটা জার্নালে পাওয়া যায় 60-এর দশকে ফার্স্ট লাভ থেকে বিয়েতে কনভার্ট হওয়ার পার্সেন্টেজ ছিল 70%, যেটা সময়ের সাথে সাথে কন্টিনিউয়াসলি ডিক্লাইন করেছে। 90-এর দশকে যেটা 50%-এ থেকেছে এবং 2023 সালে এসে এটা একদম তলানিতে ঠেকে গেছে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং যে সময়টা আমরা ব্যয় করছি এইটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস অনেক অনেক বেশি হাই। এখন অ্যাজ এ স্টুডেন্ট এই কাজটা করাটা কতটুকু ওয়াইজ? 1943-তে সাইকোলজিস্ট অ্যাব্রাহাম ম্যাসলো তার ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস থিওরিটি স্ট্যাবলিশ করেন। এই থিওরিটা কি, এই থিওরিটা কেন আমি এখানে টেনে নিয়ে আসলাম? খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি এবং এটা খুবই পপুলার একটা থিওরি। এই থিওরিতে উনি মানুষদের চাহিদার 5টা লেভেল বের করেন, যেখানে আপনার সবচেয়ে লোয়েস্ট, সবচেয়ে নিচের যে লেভেলটা আছে এটা যখন আপনার পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনি নেক্সট লেভেলে চলে যাবেন। প্রথম লেভেলটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস বা বেসিক নিডস, দ্বিতীয় লেভেল হচ্ছে সেফটি নিডস এবং তৃতীয় হচ্ছে লাভ এবং বিলঙ্গিং নিডস। সুতরাং আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু একদম লোয়েস্ট যে লেভেলটা ফিজিওলজিক্যাল নিড, এইখানে কিন্তু ম্যাক্সিমাম আপনারা আছেন। অর্থাৎ আপনাদের অন্ন, বস্ত্র এবং বাসস্থান এই সবকিছু ম্যানেজড হয়ে গেলেও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এটা কিন্তু এখনো অ্যাচিভ করা বাকি আছে। কিন্তু আপনি যখন একজন স্কুল বা কলেজের ছাত্র কিন্তু প্রেম করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন, খুবই অবভিয়াস যে আপনার পড়াশোনাটাও নষ্ট হবে, পার্সোনাল লাইফ হ্যাম্পার হবে এবং পাশাপাশি অর্থনৈতিক সমস্যাটা তো আছেই। রিসার্চে দেখা গেছে যে প্রথম রিলেশনশিপের ব্রেকআপের হার 75%। ডুয়াল ট্রেন্ড ব্রেইন সার্জন অ্যান্ড নিউরোসায়েন্টিস্ট ডক্টর রাহুল জান্তিয়ালের মতে প্রথম প্রেমের ব্রেকআপটা সবচেয়ে বেশি মানুষকে এফেক্ট করে। এর পিছনে উনি যথাযথ বৈজ্ঞানিক যুক্তিও দিয়েছেন। ফার্স্ট অফ অল, মানুষজন যখন রিলেশনশিপে প্রথমবারের মতো এনগেজড হয় তাদের মস্তিষ্ক থেকে কিছু হরমোনস রিলিজ হয়, যেটা নাম হচ্ছে সেরাটোনিন এবং হোয়াটএভার। ফার্স্ট অফ অল, মানুষজন যখন প্রথম প্রেমে পড়ে তখন তাদের মস্তিষ্ক থেকে 2 টাইপের হরমোনস রিলিজ হয়, একটা হচ্ছে ডোপামিন আর একটা হচ্ছে সেরাটোনিন। এবং ঠিক সেম ইফেক্টটা হয় যখন কেউ কোকেন নেয়। তিনি আরো বলেছেন যে লাভ এবং ড্রাগ এই দুইটার ইম্প্যাক্ট অনেকটা সিমিলার। ফর এক্সাম্পল, আপনি যদি কাউকে ড্রাগ অ্যাডিক্ট তাকে ড্রাগ আর দিলেন না, তার মধ্যে কিন্তু খুব ছটফট শুরু করবে এবং তার খুব বাজে রকম একটা ইম্প্যাক্ট ফেলবে। সিমিলারলি যে লাভে আছে এবং ব্রেকআপ হলো সে আর ওই রকম স্টেটে নাই, তার মতো একটা খুব বাজে রকমের ইম্প্যাক্ট ফেলে ওই সময়। আর এই জিনিসটা আরো বেশি ভয়ানক সেই সব স্টুডেন্টদের জন্য যারা এখন স্কুলে পড়তেছে বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। কেননা মানুষের ব্রেনের জন্য কনটেক্সচুয়ালাইজ হওয়াটা গুরুত্বপূর্ণ, যেটা হয় বয়সের সাথে সাথে। সুতরাং আপনি যখন ইয়াং এজে আছেন খুব স্বাভাবিকভাবে আপনার ব্রেন ডিফারেন্ট সিচুয়েশনকে ব্রেকআপের মতো কষ্টদায়ক সিচুয়েশনের সাথে কনটেক্সচুয়ালাইজ করতে সমর্থ হবে না। অর্থাৎ আপনি সহজে স্বাভাবিক হতে পারবেন না, বরং সম্পূর্ণভাবে ব্রেন হরমোনস এবং কেমিক্যালস গুলো দ্বারা ডমিনেটেড হয়ে যাবেন। আপনার পার্সোনাল লাইফ সিরিয়াস ভাবে হ্যাম্পার্ড হবে। আপনার লাইফে ফ্রেন্ডস থাকাটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবনের অনেক সময় আপনি অনেক কাজ একা করতে পারবেন না বা আপনি লোনলি ফিল করবেন। এই সময় বন্ধুদের অনেক বেশি প্রয়োজন হয়। আর স্টুডেন্ট অবস্থায় তো অনেক বেশি ব্যস্ততায় কাটে, খুবই স্বাভাবিক বিষয়। এর মধ্যে যখন আপনি রিলেশনশিপে জড়াবেন তখন ফ্রেন্ডসের জন্য আপনার খুব একটা টাইম থাকে না, সোশ্যাল লাইফটা আস্তে আস্তে অনেক বেশি উইক হয়ে যায়। আর এর ফলে আস্তে আস্তে যে জিনিসটা হয় যে আপনার বন্ধুদের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয় এবং আগের মতো যেরকম
বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ ছিল সেটা আস্তে আস্তে কমে যায়। একটা স্টাডিতে দেখা গিয়েছে যে যেসব মানুষদের স্ট্রং কানেকশন আছে এবং বন্ধু আছে তারা 50% মোর লাইকলি টু সার্ভাইভ। অন্যদিকে যাদের বন্ধু কম, সোশ্যাল কানেকশন অনেক বেশি কম, তাদেরও বিশ্বাস করবেন না ইভেন ডেথ রিস্কও অনেক বেশি থাকে। হার্ভার্ডের একটা স্টাডিতে পাওয়া গেছে যে যেসব মানুষদের স্যাটিসফ্যাক্টরি ফ্রেন্ডস আছে তারা 50 বছর বয়সে সবচেয়ে বেশি হেলদি থাকে আর 80 বছর বয়সে সবচেয়ে বেশি সুখী থাকে। এখন আরেকটা প্রবলেম হচ্ছে যে 90% রিলেশনশিপের ক্ষেত্রে বাবা মারা মেনে নিতে চায় না এবং এর ফলে কিন্তু অনেক রিলেশনশিপ লাস্ট করে না। এর পাশাপাশি আপনি যখন স্টুডেন্ট অবস্থায় রিলেশনশিপে এনগেজ থাকছেন, ইনভলভ থাকছেন, তখন অনেক বড় একটা সময় আপনি এটার পিছনে ব্যয় করছেন, যেটা কিনা আপনি আপনার পড়াশোনা অথবা আপনার স্কিলস ডেভেলপমেন্ট অথবা আপনার ক্যারিয়ারে আপনি এটা কাজে লাগাতে পারতেন, যেটা কিনা পরে আপনাকে অনেক বেশি অ্যাডভান্স করতে পারতো। সো এই অপরচুনিটি কস্টটা কিন্তু অনেক বেশি হাই এবং এইটার কারণে অনেক বাবা মারা মেনে নেয় না যে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা অবস্থায় কোনো রিলেশনশিপে থাকুক। বাবা মারা যেটা আরেকটা বিষয় নিয়ে ভয় পান, যেহেতু ছেলে মেয়েরা যখন রিলেশনশিপে জড়ায় তাদের বয়স অনেক কম থাকে, সেই ক্ষেত্রে তারা অনেক সময় অনেক ভুল করে বসে। তো যখন বাবা মা ডিসঅ্যাগ্রি করে স্বাভাবিকভাবে তখন বাবা মাদের সাথে সম্পর্কটার একটা অবনতি ঘটে, যেটা একটা পরিবারের জন্য কোনো রকম সুখকর কোনো বিষয় না। মুম্বাই হাইকোর্টের একটা বিবৃতিতে পাওয়া যায় অ্যারেঞ্জ ম্যারেজের চেয়ে লাভ ম্যারেজের ডিভোর্স রেটের হার অনেক বেশি। এই হায়ার ডিভোর্স রেটের পিছনে অনেক কারণ আছে। প্রথমত অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু আপনারা একজন একজনকে চিনেন না, সেহেতু সেই রকম কোনো এক্সপেকটেশন আগে থেকে কোনো থাকে না, যেটা লাভ ম্যারেজের ক্ষেত্রে থাকে। রিলেশনশিপে থাকার সময় একটা কাপল 24 ঘন্টার পিকচার পায় না, ছোট্ট একটা পিকচার পায় সেই 24 ঘন্টার মধ্যে। সো ফুল পিকচারটা বিয়ের পরেই পায়, যখন তার এক্সপেকটেশন অনেক বেশি থাকে, কারণ সে তাকে জাজ করছে সেই ছোট্ট পিকচারের উপরে বেস করে। উইথ দ্যাট বিং সেড, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হইতেছে কম্প্যাটেবিলিটি। আনফর্চুনেটলি প্রেম করার সময় এই ব্যাপারটা আমরা ম্যাক্সিমাম টাইমে উপেক্ষা করি। বাট আফটার অল আমাদের সবার একটা লাইফস্টাইল আছে, এক একজন এক একভাবে বেড়ে উঠি। সো সোশ্যাল ক্লাস, ইনকাম ক্লাস, এই ব্যাপারগুলো কাছাকাছি না হলে বিয়ের পর ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়ে পড়ে। আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি কি তাহলে প্রেম করব না? একজনকে না চিনে না বুঝে একটা স্ট্রেঞ্জারকে আমি বিয়ে করে ফেলবো? ডাজ ইট ইভেন মেক সেন্স? অ্যাবসলিউটলি নট। এইটার একটা সলিউশন আছে। দেখেন, আমরা যে ভুল করি সোসাইটিতে, অনেক সময় আমরা জোর করে কাউকে বিয়ে দিয়ে দিই, অর্থাৎ জোর করে অ্যারেঞ্জ ম্যারেজ করা হয়। এটা সম্পূর্ণ রং, এটা করা যাবে না, এটা কমপ্লিটলি আন ইসলামিক একটা কাজ। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার কাউকে ভালো লাগে, ওয়াই ডোন্ট ইউ মেক ইট অফিসিয়াল? ফ্যামিলিকে জানান, ওনাদের মাধ্যমে আগান, পরিচয় হন। যদি আপনার কাছে মনে হয় যে একজন আরেকজনের জন্য পারফেক্ট না, কম্প্যাটেবল না, বাদ, আপনি আরেকজন খুঁজেন, বাট অফিসিয়ালি আগান। কারণ ভাই, দিনের শেষে একটাই আমি কথা বলবো, আপনি হারামের মধ্যে কখনো হালাল খুঁজে পাবেন না।